ওকে, সো গতকাল তোমরা গত ক্লাস যারা মিস করেছো, আমি হালকা গত ক্লাসটা একটু রিভিউ করে দিই, কারণ আজকের ক্লাসে তোমার কিছু জিনিস লাগবে গত ক্লাস থেকে। দেখো তো, যখন আমাদের কাছে a প্লাস বি টু দ্য পাওয়ার 7, ধরো a প্লাস বি টু দ্য পাওয়ার 7 আছে, এটাকে যদি বিস্তৃতি করতে বলে তুমি কি করতা? এটা শুরু হইতো, সহগটা শুরু হইতো 7c0 দিয়ে। প্রথম পদের পাওয়ারটা স্টার্টিংয়ে n এর সমান, সেকেন্ড পদের পাওয়ারটা 0। তাহলে প্রথম পদটা হচ্ছে আমাদের 7c0 a টু দ্য পাওয়ার 7b0। এরপর সেকেন্ড পদটা কত? 7c1, এর পাওয়ার 1 কমবে, বি এর পাওয়ার 1 বাড়বে, বি এর পাওয়ার 1 বাড়বে। এভাবে চলতে চলতে কতটুকু পর্যন্ত যাবে? যতক্ষণ না পর্যন্ত সি এর যে নিচে আছে এটা n এর সমান হচ্ছে 7c7, এর পাওয়ার কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, বি এর পাওয়ারটা 7 হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের চলতে থাকবে। কখন? যখন এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা ন্যাচারাল নাম্বারের সেট, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তাহলে যদি স্বাভাবিক সংখ্যা হয় আমরা একটা বিস্তৃতি করতাম এইভাবে। আজকে আমরা বেসিক্যালি এনডিসি এবং হোলি ক্রসে যে টপিকটা থেকে বেশি ম্যাথ আসে ওই টাইপের কিছু ম্যাথ দেখাই। যেমন ধরো তোমাকে আমি একটা ম্যাথ দিলাম, ফর এক্সাম্পল এই ম্যাথটা সবাই একটু খেয়াল করো। ম্যাথ নাম্বার 1 আজকের জন্য, 1 প্লাস 2x প্লাস x স্কোয়ার টু দ্য পাওয়ার 100, টু দ্য পাওয়ার কত? 100 দিয়ে দিলাম তোমাকে। এখন জিজ্ঞেস করলাম এর বিস্তৃতিতে পদসংখ্যা কত? পদসংখ্যা কত? এই কোয়েশ্চেনটা খুবই ফেমাস, একটু খেয়াল করো। তোমাকে একটা দ্বিপদী দিয়ে দিছে, দ্বিপদী না আসলে তিনপদী, 1 প্লাস 2x প্লাস x স্কোয়ার, পাওয়ার কত দিছে? 100। জিজ্ঞেস করছে কত? পদসংখ্যা কত? পদসংখ্যা কত? দেখি এটার অ্যান্সারটা বলো তো, এটার পদসংখ্যা কত হবে? তোমরা একটা এজিএম করো, পদসংখ্যা কত দেখি পারো কিনা। একজন বলতেছে 201, তারপর আর কেউ কিছু বলবা? 201, 101, রিফা আর লুসি বলছে 101, আরেকজন বলছে 201, 101, অনেকগুলো অ্যান্সার পাচ্ছি। 201, 101, 201, 101। তো কোনটা কারেক্ট? 201, 101 কোনটা কারেক্ট ভাইয়া? কোনটা কারেক্ট? খেয়াল করো, আমি আবার বলতেছি, আমরা যখন ইউজ করি, দেখো পদসংখ্যা যখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি, পদসংখ্যা ইকুয়ালস টু n+1, এই ফর্মুলাটা যখন তুমি ইউজ করবা, এই ফর্মুলাটা কখন সত্য? যখন তোমার কাছে ফরম্যাটটা a প্লাস বি টু দ্য পাওয়ার n আছে, অর্থাৎ এখানে যারা থাকবে, এখানে জাস্ট দুইটা পদ থাকবে, দুইটা টার্ম থাকবে, একটা হচ্ছে প্রথম পদ আর একটা হচ্ছে সেকেন্ড পদ। তখন তুমি এটা ইউজ করতে পারবা যখন তোমার nটা স্বাভাবিক সংখ্যা। বাট তুমি এখানে খেয়াল করো, 1 প্লাস 2x প্লাস x স্কোয়ার দেওয়া আছে, তিনটা দেওয়া আছে। তো তুমি তো এখান থেকে 100 প্লাস 1 এটা তো ইউজ করতে পারবা না। তাহলে এখানে যে ভিতরে রাশিটা আছে, ভিতরে যে জিনিসটা আছে, ভিতরে যে মালটা আছে, ওইটাকে দুইটাতে কনভার্ট করা যায় কিনা একটু চেক করি। দুইটাতে কনভার্ট করা যায় কিনা একটু চেক করো। দেখো 1 প্লাস 2x প্লাস x স্কোয়ার বাপের দিনের সম্পত্তি, আমাদের বাপের দিনের সম্পত্তি। আমরা পড়ছিলাম কি? বাপের দিনের সম্পত্তি থেকে আমাদের জানা আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান, আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বাপের দিনের সম্পত্তি। সো এখানে যে 1 প্লাস 2x প্লাস x স্কোয়ার আছে, এটাকে কি চাইলে আমি এটা লিখতে পারি না? x প্লাস 1 হোল স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা লেখা যাবে না? তো আমি দুম করে যদি, তাহলে এটা সমান x প্লাস 1 হোল স্কোয়ার টু দ্য পাওয়ার 100, তাহলে আমাদের কি চলে আসবে? x প্লাস 1 টু দ্য পাওয়ার 200 চলে আসবে, x প্লাস 1 টু দ্য পাওয়ার 200। তাহলে আমাদের সুতরাং পদসংখ্যা কত? এখন দেখো দুইটা পদ চলে আসছে না? সুতরাং পদসংখ্যা ইকুয়ালস টু 200 প্লাস 1 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 201। খেল খতম, কাহিনী শেষ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 201। এরপরে এটা তো গেল, এটা তো সবাই পারছো, মোটামুটি অনেকেই পারছো। আরেকটা ম্যাথ দেখাই, এটা দেখাইলে তোমাদের আসলে আজকের ঘুম নির্ঘুম হয়ে যাবে। এই ম্যাথটা একটু খেয়াল করো, এই ম্যাথটা একটু খেয়াল করো। ম্যাথ নাম্বার 2, এটাতে বলতেছে কি জানো?
এটাতে বলতেছে প্রথমে সিম্পল একটা দেখাই, এরপরে কঠিন একটা দেখাবো। তোমাকে দেওয়া আছে 1 মাইনাস এক্স, এরপরে দেওয়া আছে 2x প্লাস 3 টু দ্য পাওয়ার 7। 1 মাইনাস এক্স 2x প্লাস 3 টু দ্য পাওয়ার 7। এটার এর পদ সংখ্যা কত? এর পদ সংখ্যা কত? তুমি যখন এটা নর্মাল নিয়মে করতে যাবা, নর্মাল নিয়মে যখন করতে যাবা এটা অনেক বিশাল করে করতে হবে ভাইয়া। তাহলে কেমনে করব? দেখো তোমার কি দেওয়া আছে 1 মাইনাস এক্স 2x প্লাস 3 টু দ্য পাওয়ার 7। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের এই রাশিটা এটার প্রত্যেকটার সাথে গুণাকারে আছে না? 2 প্লাস 3 টু দ্য পাওয়ার 7 এর প্রত্যেকটার সাথে কি আছে? গুণাকারে আছে। সো তুমি জানো এই 2x প্লাস 3 এখানে টোটাল কয়টা পদ আসবে? 7 প্লাস 1 অর্থাৎ 8টা পদ আসবে। 8টা পদ আসবে। সো এই 8টা পদের প্রত্যেকটা পদের সাথে কে গুণ? 1 মাইনাস এক্সটা গুণ না? তুমি চিন্তা করো 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্সে কয়টা পদ আছে? একটা 1 আর একটা এক্স, একটা 1 একটা এক্স, তাহলে 2টা পদ আছে না? এই 1 মাইনাস এক্সের মধ্যে কয়টা পদ আছে? এটার মধ্যে 2টা পদ আছে। এই 2টা পদ এটার প্রত্যেকটার সাথে গুণ যদি হয়, তার মানে এখানে যে পদগুলো থাকবে গুণ দেওয়ার পরে একটা পদ কয়টা পদে পরিণত হবে? 2টা পদে পরিণত হবে না প্রত্যেকটা পদ? তাহলে টোটাল পদ সংখ্যা কত? টোটাল পদ সংখ্যা হবে এখানে যেটা থাকবে টোটাল পদ, এটার সাথে তুমি 2 গুণ করবা। তাহলে 2 ইন্টু 8 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 16। তাহলে আমাদের এই বিস্তৃতির জন্য টোটাল পদ সংখ্যা কত? টোটাল পদ সংখ্যা হচ্ছে আমাদের 16। এবার যদি আমি তোমাকে বলি সুন্দর মতো, যদি এটা বলি ম্যাথ নাম্বার 3তে, এটা তো ইজি ছিল, ম্যাথ নাম্বার 3 দিয়ে দিলাম, তোমাকে দিলাম 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 100, 1 প্লাস এক্স টু দ্য পাওয়ার 100, এখানে দিলাম 2x প্লাস 3 বাই এক্স টু দ্য পাওয়ার 200। এর পদ সংখ্যা কত? এর পদ সংখ্যা কত? পদ সংখ্যা কত জিজ্ঞেস করছি। এখন তুমি কি করবা? তোমার কাছে জানা আছে যদি 2টা বাইনোমিয়াল গুণাকারে থাকে তাহলে পদ সংখ্যা যখন বের করি তখন বাইনোমিয়ালের আলাদা আলাদা পদ সংখ্যাগুলো গুণ করে যে রেজাল্টটা আসে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখানে যেহেতু 2টা বাইনোমিয়াল আলাদা আলাদা গুণাকারে আছে, আমি এখান থেকে টোটাল পদ সংখ্যা কত পাবো? 100 প্লাস 1। এখান থেকে টোটাল পদ সংখ্যা কত পাবো? 200 প্লাস 1। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে এটা গুণ করলে যেটা আসবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ। তাহলে এই ছোট্ট নিয়মটা যদি তোমার জানা থাকে তুমি অনেক বড় বড় প্রবলেম ইজিলি সলভ করে ফেলতে পারবা। দেখো তুমি যদি পরীক্ষায় গেছো, ধরো পরীক্ষায় তুমি এখন নটরডেমে হলে বসে বসে পরীক্ষা দিচ্ছ, ফর এক্সাম্পল এই ম্যাথটা তোমাকে দিয়ে দিছে পদ সংখ্যা কত বের করতে, তোমার এই নিয়মটা জানা নাই, তুমি কি করতেছ? এটা 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 মানে ভেঙে 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 বাইনোমিয়াল থিওরাম দিয়ে তুমি করতেছ, ভেঙে ভেঙে করতেছ, একবার ভেঙে ভেঙে। মানে কি পরিমাণ তেল, মানে এত তেল এত চর্বি তোমার, ঠিক আছে? এই ম্যাথটা করতে তোমার সব তেল একসাথে বের হয়ে যাবে, ঠিক আছে? সো এই নিয়মটা একটু সবাই জানে রাখবা যাতে পদ সংখ্যাটা ইজিলি বের করা যায়। এরপরে আমরা আরেকটা কাজ করি, তাহলে আমরা পদ সংখ্যাগুলো পারবো এখন খুবই ইজিলি। আরেকটা সুন্দর একটা ম্যাথ করি, এই ম্যাথটা একটু সবাই ভালো মতো খেয়াল করো, এটা রিটেন আসার পসিবিলিটি আছে, সো একটু ভালো মতো দেখো। ম্যাথ নাম্বার 5 একটু আস্তে আস্তে করাবো এই ম্যাথটা, ম্যাথ নাম্বার 5 একটু ভালো মতো দেখবা, এটা পরীক্ষায় আসছে ধরে নাও। এটাতে বলতেছে কি, তোমাকে দেওয়া আছে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স দেওয়া আছে, এরপরে আরেকটা দেওয়া আছে 1 মাইনাস 2x স্কোয়ার টু দ্য পাওয়ার 7, একটা দেওয়া আছে 1 মাইনাস এক্স, একটা দেওয়া আছে 1 মাইনাস 2x স্কোয়ার টু দ্য পাওয়ার 7। এর বিস্তৃতি হতে, এটার বিস্তৃতি হতে x এর সহগ নির্ণয় করো, x এর সহগ নির্ণয় করো, x এর সহগ নির্ণয় করো। তার মানে এই টাইপটা কিরকম, তোমাকে 2টা বাইনোমিয়াল গুণাকারে দিচ্ছে, এখানে একটা কিছু সহগ বের করতে বলতেছে, x এর সহগ বের করতে বলতেছে।
ম্যাথটা করার আগে প্রথমে একটু চিন্তা করো তুমি এক্সকে আমি কিভাবে পেতে পারি, এক্সকে আমি কিভাবে পেতে পারি এটা প্রথমে চিন্তা করো। দেখো এক্স কতভাবে আসতে পারে, তুমি যদি চিন্তা করো আমার এই বিস্তৃতির প্রত্যেকটার সাথে এটা গুণাকারে আসে না, 1 মাইনাস এক্সটা গুণাকারে আসে না, তাহলে 1 মাইনাস 2x স্কোয়ার টু দ্য পাওয়ার 7 থেকে যদি একটা কনস্ট্যান্ট পদ আসে যেখানে কোনো এক্স নাই, যেখানে কোনো কি নাই এক্স নাই, ওই কনস্ট্যান্ট পদের সাথে এই এক্সটা যদি আমি গুণ করি তাহলে একটা এক্স আসার পসিবিলিটি আছে, রাইট? একটা এক্স আসার কি আছে, পসিবিলিটি আছে। এরপরে যদি এই 1 মাইনাস 2x স্কোয়ার টু দ্য পাওয়ার 7 থেকে একটা এক্স যুক্ত পদ আনি, একটা কি আনি এক্স যুক্ত পদ যদি নিয়ে আসি, তাহলে ওইটার সাথে এই 1কে যদি গুণ করি তাহলে আমাদের আরেকটা এক্স আসার পসিবিলিটি আছে, আরেকটা এক্স আসার কি আছে, পসিবিলিটি আছে। তাহলে তুমি চিন্তা করো আমাদের এক্সের যে সহগটা দরকার ওটা কার উপর ডিপেন্ড করতেছে, এই বিস্তৃতি থেকে আমি কাকে নিয়ে আসবো তার উপর ডিপেন্ড করতেছে না, কারণ এটা তো প্রত্যেকটা পদের সাথে গুণ। তাহলে ম্যাথটা আমি কিভাবে সলভ করবো দেখো, তাহলে ম্যাথটা যদি সলভ করি আমি এভাবে লিখবো, প্রথমে 1 মাইনাস এক্স, এটাকে একটু বিস্তৃতি করে লিখি 1 মাইনাস 2x স্কোয়ার টু দ্য পাওয়ার 7 কে, প্রথম পদ কত 7c0 1 টু দ্য পাওয়ার 7 মাইনাস 2x স্কোয়ার টু দ্য পাওয়ার 0। এরপরে যদি লিখি সেকেন্ড পদ 7c1 1 টু দ্য পাওয়ার 6 মাইনাস 2x স্কোয়ার টু দ্য পাওয়ার 1। আচ্ছা আমার কি আর লেখার দরকার আছে? তুমি চিন্তা করো এটা থেকে সর্বোচ্চ কত আসলে আমি এক্সকে পাইতাম, সর্বোচ্চ এক্স আসলে না, কনস্ট্যান্ট আসলে এক্সের সাথে গুণ করে এক্স পাইতাম, যদি এক্স আসে তাহলে 1কে গুণ করলে আমি এক্স পাইতাম, রাইট? তো সর্বোচ্চ আমার কি দরকার, এক্স পর্যন্ত দরকার। এখন এখানে কতটুকু চলে আসছে, এক্স স্কোয়ার চলে আসছে না, সো আমার তার দরকার নাই, সেজন্য আমি প্লাস ডট ডট দিয়ে বাকিগুলো মেরে দিলাম, আর দরকার নেই। এখন আসো আমি এটা দ্বারা গুণ করব, কতটুকু পর্যন্ত গুণ করব, যদি আমি 1 দ্বারা এটাকে গুণ করি, দেখো 1 দ্বারা যদি আমার যেহেতু এক্সকে দরকার, 1 দ্বারা আমি এটাকে গুণ করলে কত আসে, 1 দ্বারা এটাকে গুণ করলে আসবে 7c0 1 টু দ্য পাওয়ার 7 মানেও 1 মাইনাস 2x স্কোয়ার টু দ্য পাওয়ার 0 মানেও 1। এরপরে 1 দ্বারা যদি এটাকে গুণ করি, দেখো 1কে যদি এটাকে গুণ করি তাহলে আমার কি চলে আসতেছে, এক্স স্কোয়ার চলে আসতেছে না, সো আমার তো এক্স স্কোয়ার দরকার নাই, তার মানে এর পরের যে পদগুলো আছে এগুলো লেখার দরকার নাই। তুমি কি চলে আসো, এরপরে মাইনাস এক্সে চলে আসো, মাইনাস এক্স দ্বারা যদি তুমি এটাকে গুণ করো তাহলে এখান থেকে কত পাচ্ছ, মাইনাস 7c0 ইন্টু এক্স 1 টু দ্য পাওয়ার 7 মানেও 1 মাইনাস 2x স্কোয়ার 0 মানেও 1। এরপরে তুমি যদি এক্সকে এক্স দ্বারা এটাকে গুণ করো তাহলে এখানে এক্স স্কোয়ার অলরেডি আছে, এটার সাথে এক্স গুণ করলে এক্স কিউব চলে আসতেছে, তার মানে আমার আর দরকার নাই। এরপরে যত পদে আমি গুণ করব এগুলোর পাওয়ার এক্স স্কোয়ারের চেয়ে কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। সো যেহেতু আর দরকার নাই সেজন্য প্লাস ডট ডট দিয়ে আমি মেরে দিলাম। সো আমার কি আসতেছে দেখো, 7c0 মানে হচ্ছে 1 মাইনাস 7c0 মানে 1 মাইনাস এক্স প্লাস ডট ডট ডট। তাহলে আমাদের এক্সের সহগ কত, এখানে এক্সের সহগ আসতেছে -1। সুতরাং আমরা বলতে পারি এখান থেকে এক্সের সহগ হচ্ছে এক্সের সহগ ইকুয়ালস টু -1 শেষ। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো মতো সবাই আমি যেভাবে করাইছি এইভাবে যদি তোমার পরীক্ষায় আসে, যেহেতু তোমাদের স্পেসটা খুবই কম থাকবে, সো যেভাবে করাইছি মাত্র কয় লাইন, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইনে তুমি মেরে দিবা, ঠিক আছে? যেভাবে করাইছি হুবহু এইভাবেই করবা, ওকে? সো সবাই বুঝছো কিনা দেখো এই ম্যাথটা, ওকে? তাহলে আমাদের ম্যাথ নাম্বার 5 গেল। ঠিক আছে, এবার আসো। আচ্ছা, একজন একটা ভালো কথা বলছে, সেটা হচ্ছে ভাইয়া এনবিসি অ্যাডমিশনের জন্য কিছু ইম্পর্টেন্ট সাজেশনস দেন। সাজেশনস আমি অ্যাকচুয়ালি এখন দিব না, তোমাকে আমি সাজেশনস দিব। সাজেশনের জন্য আমি আলাদা একটা ক্লাস নিব, অর্থাৎ তুমি কোন কোন টপিকটা বেশি প্রায়োরিটি দিয়ে পড়বা এগুলো হচ্ছে পরীক্ষার আগে করে দিব। পরীক্ষার আগে মানে তোমাদের যখন এই ক্লাসগুলো আমি পড়াই ফেলবো, ধরো এখানে তো আমি ডিটেলসে পড়াবো, সব কিছু ডিটেলসে পড়ানোর পরে
এরপর হচ্ছে সাজেশনস দিব একটা ক্লাসের জন্য। তুমি কি করবা, তোমার ডিটেলসটা যখন পড়া শেষ হয়ে যাবে, সাজেশনটা করতে তোমার একদিন লাগবে, অর্থাৎ ওইটা হবে তোমার রিভিউ টাইপের জিনিস। এখন তোমাকে যদি আমি হুট করে সাজেশন দিয়ে দিই, তুমি বাকিগুলো আর পড়বা না, পড়তে মন চাইবে না। এটা হচ্ছে আমাদের মন, আমরা যেখান থেকে শর্টকাট পাই ওইখানে হচ্ছে দৌড় মারি, ঠিক আছে? ডিটেলসটাতে আমরা যাইতে চাই না, সেজন্য আমি আগে ডিটেলসটা পরে রাখবো, তারপর হচ্ছে শর্টকাট, ঠিক আছে? এরপরে আসো আরেকটা আমরা ম্যাথ করি। এটাতে দেখো ম্যাথ নাম্বার 6, এটাতে কি বলতেছে, 2k মাইনাস, এই কালারে কি প্রবলেম হচ্ছে? তাহলে আরেকটা ইউজ করে, আমাদের কালারের অভাব নাই। 2k মাইনাস x/2 টু দ্য পাওয়ার 5, 2k মাইনাস x/2 টু দ্য পাওয়ার 5 এর বিস্তৃতিতে k কিউবের সহগ নির্ণয় করো। k কিউবের সহগ তোমাকে বলে দিচ্ছে, k কিউবের সহগ হচ্ছে 720 হলে x এর মান কত? এই টাইপের কিছু ম্যাথ আসে পরীক্ষায়। ম্যাথটাতে বলতেছে কি দেখো, 2k মাইনাস x/2 টু দ্য পাওয়ার 5 এর বিস্তৃতিতে k কিউবের সহগ হচ্ছে 720, x এর মানটা আমাকে বের করতে বলছে। সো আমরা প্রথমে একটা কাজ করি, এখান থেকে k কিউবের সহগটা বের করি। k কিউব কিভাবে আসবে? k কিউব আসবে যদি আমরা প্রথম পদে যেটা আছে 2k কিউবের উপর কত দিই, 3 দিই, রাইট? আমাদের টোটাল পাওয়ার কত, 5। তাহলে বলো তো মাইনাস x/2 এর উপর পাওয়ার কত হবে? মাইনাস x/2 এর উপর পাওয়ার হবে 5। মাইনাস x/2 এর উপর পাওয়ার কত, সরি, এটার উপর যেহেতু 3 চলে গেছে, এটার উপর কত হবে, 2 হবে। এখন এটার সামনে কত বসবে? টোটাল কয়জন ছিল, 5 জন। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই k এর উপর কয়জন গেছে, 2k এর উপর কয়জন গেছে, 3 জন, ফ্যাক্টোরিয়াল 3। মাইনাস x/2 এর উপর কয়জন গেছে, 2 জন, ফ্যাক্টোরিয়াল 2। এখন তোমাকে বলছে কি, তোমাকে বলছে k কিউবের সহগ হচ্ছে 720। k কিউবের সহগ কত, 720। অনেকে মনে করতে পারো ভাইয়া এখানে তো এক্সট্রা চলো। সো এখানে হচ্ছে তোমরা একটা জিনিস ভুল করবা, যখন তুমি k কিউবের সহগ চিন্তা করতেছো তখন তোমাকে x সহ কিন্তু আন্ডারে নিতে হবে, x সহ একসাথে। সুতরাং আমি যদি বলি তোমাকে এখানে, সুতরাং k কিউবের সহগ যদি বলি, k কিউবের সহগ হবে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 2 কিউব ইন্টু মাইনাস x/2 হোল স্কয়ার সমান কত আসবে এখান থেকে, 2 কিউব ইন্টু 1/2 স্কয়ার ইন্টু x স্কয়ার ইন্টু কত, ইন্টু x স্কয়ার। এটা হচ্ছে k কিউবের সহগ। এখন তোমাকে এইটা সমান কত দেওয়া আছে, এটা সমান তোমাকে দেওয়া আছে 720। এটা সমান কত দেওয়া আছে, 720 দেওয়া আছে। সো তুমি দেখো এটা যদি সলভ করো, এখান থেকে সলভ করলে এখান থেকে তুমি কাকে পেয়ে যাবা, এখান থেকে তুমি x কে পেয়ে যাবা। সো এই টাইপের কিছু ম্যাথ আছে যেগুলো শর্টকাটে করা যাবে। আর এই প্রবলেমগুলো যদি পরীক্ষায় আসে, তোমাকে যদি ক্যালকুলেটর অ্যালাউ করে, তুমি দুম করে ক্যালকুলেটর মেরে দিলেই হবে, কাজ শেষ, ঠিক আছে? তাহলে আমাদের ম্যাথ নাম্বার 6 গেল। এবার আসি আমরা একটু থিওরি পার্টে যাই। শোনো ভাই, তোমাদেরকে আমি আগেই বলছি একটা জিনিস, এই যে ক্লাসগুলো আমি নিচ্ছি, তোমাদের যদি কারোর নিয়ত থাকে, ধরো মানে তুমি যদি মনে করো আমি হোলি ক্রসে পরীক্ষা দিব না, আমি নটরডেমে পরীক্ষা দিব না, কোনো সমস্যা নাই। বিলিভ মি, এই জিনিসগুলো তোমার কাজে লাগবে। হয় আজকে লাগতেছে না, আগামীকাল লাগবে, ঠিক আছে? একটা জিনিস আজকে লাগতেছে না মানে এই নয় যে আমি জিনিসটা আর দেখবই না। সফলতা কখনো একদিনে আসে না, ঠিক আছে? সফলতার জন্য একটু কি করতে হয়, একটু ধৈর্য ধরতে হয়, একটু কষ্ট করতে হয়। সেজন্য তোমরা অবশ্যই কি করবা, অবশ্যই ক্লাসগুলো করবা। আমি তো আগেই বলছি তোমাদের বাইনোমিয়াল আরও একটা চ্যাপ্টার আছে, এখানে না, ইন্টার সেকেন্ড ইয়ারে যখন তুমি এইচএসসিতে উঠবা, ওইখানে ফুল একটা চ্যাপ্টার হচ্ছে বাইনোমিয়াল। সো এই জিনিসগুলো যদি তোমার এখানে ক্লিয়ার থাকে, তুমি ওইখানে গিয়ে শান্তি পাবা। এখন পোলাপাইন কষ্ট পায় কেন? পোলাপাইন কষ্ট পায় হচ্ছে শুধুমাত্র এটার জন্য, মানে পোলাপাইন এসএসসি কে মনে করে কি কিছুই না,
এই সিতে তো আমি কিছুই পড়বো না, জাস্ট বইতে আছে কিছু জিনিস পড়ে গেলাম দুমদাম, পরীক্ষা প্লাস পেয়ে গেলাম। বেসিক বলে যে কিছু নাই সেটা তার মাথায় থাকে না, সো ইন্টারে গিয়ে হচ্ছে ধরা খেয়ে যায়। সেজন্য তোমরা অবশ্যই অবশ্যই এই ক্লাসগুলো করলে তোমাদের বেসিকটা অন্তত অনেক স্ট্রং হবে। সেজন্য বলতেছি ক্লাসগুলো একটু ভালো মতো করিও। এরপরে আসো আমরা আমাদের বাবাকে একটু স্মরণ করি, সেটা হচ্ছে বাবা প্যাসকেল। বাবা প্যাসকেল, তোমরা সবাই তো প্যাসকেলের ত্রিভুজের নাম শুনছো। প্যাসকেলের ত্রিভুজ দিয়ে করেটা কি? প্যাসকেলের ত্রিভুজ দিয়ে করেটা কি? দেখো, আমরা সহগ নির্ণয়ের জন্য অনেকগুলো পদ্ধতি পড়ছি না? যেমন NC0 একটা NC পদ্ধতি একটা পড়ছি, তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করা একটা পদ্ধতি পড়ছি। প্যাসকেলের ত্রিভুজ হচ্ছে বাইনোমিয়ালের সহগ নির্ণয়ের একটা পদ্ধতি, বাইনোমিয়ালের সহগ নির্ণয়ের একটা পদ্ধতি। এটা কিভাবে কাজ করে, এই প্যাসকেলটা কিভাবে কাজ করে? বাবা প্যাসকেল কাজ করে হচ্ছে, দেখো, তুমি যখন a প্লাস বি টু দ্য পাওয়ার 0 নাও, a প্লাস বি টু দ্য পাওয়ার 0 মানে কত? 1। তুমি যখন a প্লাস বি টু দ্য পাওয়ার 1 নাও, এটা সমান কত? a প্লাস বি। তুমি যখন a প্লাস বি হোল স্কোয়ার নাও, এটা সমান তুমি কি লিখো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত? বি স্কোয়ার। বাবা প্যাসকেল বলতেছে কি জানো? এখানে যে সহগগুলো আছে, এই যে 1 আছে, এখানে 1 আছে, তারপর এখানে 1, এখানে 2, এখানে যে 1 আছে, এই যে সহগগুলো আছে, সহগগুলো তুমি চাইলে আমাকে ইউজ করে বের করতে পারো। এখন সে তো বলে দিল, বাট আমরা কিভাবে ইউজ করব? তার জন্য আমাদের বাবা প্যাসকেলের ত্রিভুজটা ইউজ করতে হবে। বাবা প্যাসকেলের ত্রিভুজটা কি করে দেখো, প্রথমে তুমি একটা 1 নিবা, 1-এর দুই পাশে দুইটা আন্ডা নিবা। 1-এর দুই পাশে কি? দুইটা আন্ডা, মাঝখানে 1, দুই পাশে দুইটা কি? দুই পাশে দুইটা আন্ডা। এরপর কি করবা? 0 প্লাস 1, 0 প্লাস 1 মানে কত? 1। এই 1টাকে বসাবা 0 প্লাস 1 করে, যে 1টা পাবা এটাকে বসাবা এর মাঝখানে। 1 প্লাস 0 মানে কত? এই 1 প্লাস 0 মানে হচ্ছে 1, এটাকেও এই দুইটার মাঝখানে বসাবা। তারপর আরো দুইটা আন্ডা নিবা, আন্ডাগুলো এমনভাবে নিবা যাতে উপরের আন্ডাটা এদের মাঝখানে থাকে। তাই এই পাশেও একটা আন্ডা নাও যাতে এই আন্ডাটা এদের মাঝখানে থাকে। এরপরে কি করবা? এরপরের লাইনে গিয়ে 0 প্লাস 1 করলে কত আসে? 1, এটা মাঝখানে বসাবো। 1 প্লাস 1 করলে কত আসে? 2 আসে। 1 প্লাস 0 করলে কত? 1। এরপর আমি আরো দুইটা আন্ডা নিব যাতে এই আন্ডাটা মাঝখানে থাকে, উপরের আন্ডাটা। আরো একটা আন্ডা নিলাম। এখন এই জিনিসটা কিভাবে কাজ করতেছে, আসলে কিভাবে কাজ করতেছে খেয়াল করো। তুমি যখন প্যাসকেলের এই লাইনটা হিসেব করতেছো, প্যাসকেলের এই লাইনটা দেখো, এই লাইনের মধ্যে দুইটা 0 আছে, 3টা 0 ছাড়া সংখ্যা আছে। এই 0 ছাড়া সংখ্যাগুলা তুমি যখন এই a প্লাস বি হোল স্কোয়ার করতেছ না, a প্লাস বি হোল স্কোয়ার, তখন এই a প্লাস বি হোল স্কোয়ারের যে পদগুলো আছে, এই প্রত্যেকটা পদের সহগকে নির্দেশ করতেছে। 1 নির্দেশ করতেছে প্রথম পদের সহগকে, 2 নির্দেশ করতেছে সেকেন্ড পদের সহগকে, এই 1টা হচ্ছে আমাদের থার্ড পদের সহগকে নির্দেশ করতেছে। ঠিক সেম ভাবে তুমি যদি আরেকটা পদ নাও, দেখো এই প্যাসকেলের ত্রিভুজকে যদি তুমি আরেকটু এক্সটেন্ড করো, আরেকটা লিখো, 0 প্লাস 1 মানে হচ্ছে 1, 1 প্লাস 2 3, 2 প্লাস 1 3, 1 প্লাস 0 1, 0 0। এখন এই লাইনটা কি নির্দেশ করতেছে জানো? এই লাইনটা নির্দেশ করতেছে তুমি যদি এখান থেকে a প্লাস বি হোল কিউব নাও, যেটা সমান হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই যে দেখো 1 নির্দেশ করতেছে হচ্ছে এই 1টা প্রথম পদের সহগ, এই 3টা হচ্ছে সেকেন্ড পদের সহগ, এই 3টা হচ্ছে এই থার্ড পদের, এই 1টা হচ্ছে আমাদের ফোর্থ পদের সহগকে নির্দেশ করতেছে। তাহলে আমরা প্যাসকেলের ত্রিভুজ দিয়ে যে কোনো বাইনোমিয়ালের সহগগুলোকে আমরা বের করে ফেলতে পারবো। এখন ওইটা ডিপেন্ড করবে মানে কয়টা পর্যন্ত আমরা লাইন লিখবো। এখানে আরেকটা কথা আছে, কথাটা একটু বলে ফেলি। এই যে তুমি প্যাসকেলের ত্রিভুজ লিখতেছো না,
প্যাসকেলের ত্রিভুজে দেখো অনেকগুলো স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, অনেকগুলো স্তর। এটাকে বলা হয় প্রথম স্তর, এটাকে বলা হয় দ্বিতীয় স্তর, এটাকে বলা হয় তৃতীয় স্তর, এটাকে বলা হয় চতুর্থ স্তর। এগুলো হচ্ছে প্যাসকেলের এক একটা স্তর, প্যাসকেলের এক একটা স্তর। যখন তুমি প্রথম স্তর নিয়ে কাজ করতেছো, এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু 0। যখন তুমি দ্বিতীয় স্তর নিয়ে কাজ করতেছো, এন এর ভ্যালু কত? এই যে দেখো a প্লাস বি টু দ্য পাওয়ার 1, দুইটা পদ, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 1 কে নির্দেশ করতেছে 1। যখন তুমি তৃতীয় স্তর নিয়ে কাজ করতেছো, এন এর ভ্যালু কত? পাওয়ারটা কত? পাওয়ারটা 2। যখন তুমি চতুর্থ স্তর নিয়ে কাজ করতেছো, এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু হচ্ছে 3। এন এর ভ্যালু কত? 3। তাহলে আমি যদি তোমাকে বলি, তুমি তোমার কাছে একটা ধরো a প্লাস বি টু দ্য পাওয়ার n একটা দ্বিপদী আছে, a প্লাস বি টু দ্য পাওয়ার n একটা দ্বিপদী আছে। তুমি যদি এটাকে প্যাসকেলের ত্রিভুজ দিয়ে করো, প্যাসকেলের ত্রিভুজ ইউজ করে যদি করো, ব্যবহার করে, প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে যদি করো, তাহলে প্যাসকেলের কয়টা স্তর লাগবে? যদি দেখো 3 নাম্বার স্তরে যখন আসি, n এর পাওয়ার হচ্ছে 2। সো আমার পাওয়ারটা যদি n থাকে, তার মানে আমার প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার যদি করি আমরা, তাহলে টোটাল স্তর লাগবে, টোটাল কয় স্তর লাগবে? টোটাল স্তর লাগবে n+1 সংখ্যক। কি সংখ্যক? n+1 সংখ্যক। অর্থাৎ আমার যদি একটা দ্বিপদী ধরো 1 প্লাস y টু দ্য পাওয়ার 5 দেওয়া আছে, 1 প্লাস y টু দ্য পাওয়ার 5, তাহলে আমি যদি ওইটাকে বিস্তৃতি করে প্যাসকেলের ত্রিভুজ অনুসারে যদি ব্যাখ্যা করতে চাই, তাহলে আমার কয়টা স্তর লাগবে? এরকম আমার 6টা স্তর লাগবে। 5 প্লাস 1 সংখ্যক কি লাগবে? স্তর লাগবে। আমি তোমাদেরকে একটা দেখাই দিই, একটা এক্সাম্পল দিই, তোমরা আপাতত হচ্ছে এতটুকু বুঝছো কিনা দেখো। আমি একটা এক্সাম্পল দিলে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এতটুকু বুঝছো কিনা দেখো। ঠিক আছে, আমাদের প্যাসকেল বাবার নীতিটা কিন্তু সেই। ঠিক আছে, আমরা একটা ম্যাথ করি, প্যাসকেল বাবা দিয়ে একটা ম্যাথ করি, যাতে আমাদের ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। খেয়াল করো, ধরো তোমাকে আমি দিলাম একটা হচ্ছে 1 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 5, 1 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 5 এটা দিলাম। বললাম এই 1 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 5কে প্যাসকেলের ত্রিভুজ দিয়ে বিস্তৃতি করো, প্যাসকেলের ত্রিভুজ দিয়ে বিস্তৃতি করো, প্যাসকেলের ত্রিভুজ দিয়ে কি করো? দিয়ে বিস্তৃতি করো, বিস্তৃতি করো। এটা জিজ্ঞেস করলো, এটা বললাম তোমাকে প্যাসকেলের ত্রিভুজ। তাহলে তোমাকে প্রথমে খেয়াল করতে হবে কি জানো? প্রথমে খেয়াল করতে হবে পাওয়ারটা কত আছে। পাওয়ারটা কত আছে? 5 আছে। তাহলে কয়টা স্তর দরকার? 6টা স্তর আমার দরকার। সো প্রথমে তুমি লিখবা প্যাসকেলের ত্রিভুজ অনুসারে, প্যাসকেলের ত্রিভুজ অনুসারে, প্যাসকেলের ত্রিভুজ অনুসারে তুমি প্যাসকেলের 6টা স্তর বানাই ফেলো। প্রথম স্তরটা কি? 1 0 0। সেকেন্ড স্তরটা কত? 0 প্লাস 1 মানে হচ্ছে 1, 1 প্লাস 0 1 0 0। এরপরটা 0 প্লাস 1 কত? 1, 1 প্লাস 1 2, 1 প্লাস 0 1 0 0। এরপরে চতুর্থ স্তর যখন যাব, 0 প্লাস 1 মাঝখানে বসাবো 1, 1 প্লাস 2 3, 2 প্লাস 1 3, 1 0 0। এরপরে ফোর্থ স্তরে 1, তারপর হচ্ছে 4 6 4 1 0 0। কয়টা স্তর গেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা গেছে। আমার টোটাল কয়টা দরকার? 6টা দরকার। তাহলে আরো একটা দরকার, 0 প্লাস 1 1 5 10, এরপর হচ্ছে 10, এরপর হচ্ছে 5 1 0 0। আর দরকার নাই, এতটুকুই আমাদের এনাফ। এখন আসো, তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 5 সমান, খেয়াল করো প্রথম সহগ কত? প্রথম সহগ হচ্ছে 1। তাহলে 1 ইন্টু এটাকে যখন আমরা বিস্তৃতি করব, প্রথম পদের পাওয়ারটা কত? 1 টু দ্য পাওয়ার 5, y এর পাওয়ার কত? 0। এরপরে প্লাস সেকেন্ড পদের সহগ কত? 5। তাহলে 5 ইন্টু 1 এর পাওয়ার 1 কমবে, y এর পাওয়ার 1 বাড়বে। প্লাস থার্ড পদের সহগ কত? 10। তাহলে 10 ইন্টু 1 এর পাওয়ার আরো 1 কমবে, y এর পাওয়ার আরো 1 বাড়বে। প্লাস চতুর্থ পদের সহগ কত? 10। 10 ইন্টু 1 এর পাওয়ার আরো 1 কমবে, y এর পাওয়ার আরো 1 বাড়বে। প্লাস ফোর্থ পদের সহগ কত? 5। তাহলে 5 ইন্টু 1 এর পাওয়ার আরো 1 কম, y এর পাওয়ার আরো 1 বেশি। লাস্ট পদের সহগ কত? 1। তাহলে 1 ইন্টু
1 ইন্টু 1 টু দ্য পাওয়ার 0 ওয়াই টু দ্য পাওয়ার কত ওয়াই টু দ্য পাওয়ার 5। তাহলে আমাদের প্যাসকেলের ত্রিভুজ অনুসারে এটার বিস্তৃতি হচ্ছে এটা। খেলা খতম, এতটুকুই। এখন আসো একটা কোয়েশ্চন, সেটা হচ্ছে ভাইয়া বর্গ থাকতে, আয়ত থাকতে, রম্বস থাকতে প্যাসকেলের বর্গ, প্যাসকেলের আয়ত এই জিনিসগুলো না বলে এটাকে আমরা প্যাসকেলের ত্রিভুজ কেন বলতেছি? প্যাসকেলের ত্রিভুজ কেন বলতেছি? খেয়াল করো, কেন আসলে প্যাসকেলের ত্রিভুজ বলতেছি আমরা? হয় প্যাসকেলের ত্রিভুজ, এত কিছু থাকতে ত্রিভুজে কেন যাব? তুমি চিন্তা করো, এখান থেকে যাত্রা শুরু করে তুমি যদি এদিকে একটা রুট টানো 0 বরাবর, এদিক থেকে যাত্রা শুরু করে তুমি যদি এদিকে একটা রুট টানো 0 বরাবর, জিরোগুলাকে তুমি বাইরে রেখে দেখো ভিতরে যেটা পাচ্ছ, 0 ছাড়া ভিতরে যেগুলো পাচ্ছ, এখানে একটা কি আসতেছে? ট্রায়াঙ্গুলার একটা শেপ আসতেছে না? ট্রায়াঙ্গুলার একটা শেপ। এই জন্য এই ট্রায়াঙ্গুলার শেপ আসার কারণে এই থিওরিটাকে কি বলা হয়? বাবা প্যাসকেলের, এটাকে বলা হয় বাবা প্যাসকেলের ত্রিভুজ। কি বলা হচ্ছে? বাবা প্যাসকেলের ত্রিভুজ বলা হচ্ছে এই জিনিসটাকে। আমি যেহেতু এখানে একটা কি পাচ্ছি, এখানে একটা ট্রায়াঙ্গুলার শেপ পাচ্ছি, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বাবা প্যাসকেল। এরপর আমরা চলে যাব আমাদের দ্বিপদীর আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে সাধারণ পদের একটা টপিক। সো ওই টপিকটি একটু দেখি। আজকে আমাকে কেন জানি আজকে হচ্ছে আমাকে একটু কালো কালো লাগতেছে। ঠিক আছে, এবার আসো, এবার কি করব? সাধারণ পদ না, সাধারণ পদ নির্ণয়। সাধারণ পদ নির্ণয়। আসো, সাধারণ পদ কেমনে বের করে? তোমার কাছে যখন তুমি a প্লাস বি হোল স্কয়ার লিখতেছো, এখন তুমি a প্লাস বি হোল স্কয়ার সমান ওইটা লিখবা না। এই যে ধরো আমাদের যে বাপের দিনের সম্পত্তি আছে, a প্লাস বি হোল স্কয়ার সমান কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা তুমি লিখবা না a প্লাস বি হোল স্কয়ার সমান। এখন তুমি বাইনোমিয়াল পড়ছো, একটু ড্যাশিং, একটু ভাব থাকবে, তুমি বাইনোমিয়াল দিয়ে লিখবে। এখন কিভাবে লিখবা? 2c0 a স্কয়ার b0 প্লাস 2c1 a1 b1, এরপরে প্লাস 2c2 a0 b স্কয়ার। এটা লিখবা। অর্থাৎ আমরা হচ্ছে আমাদের বাপের দিনের সম্পত্তি থেকে একটা জিনিস পাইছি, ওইটাকে আমরা একটু ইনভেস্ট করছি, বাইনোমিয়াল শিখছি টাকা পয়সা খরচ করে, তারপর হচ্ছে একটু বাপ নিলাম, বাইনোমিয়াল দিয়ে আমরা এটাকে লিখে দিলাম। এখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে a প্লাস বি হোল স্কয়ার সমান কি, তুমি বলবা না a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা তুমি বলবা না, তুমি বলবা কি? a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে 2c0 a স্কয়ার b0, 2c1 a1 b1, 2c2 a0 b স্কয়ার। এটা তুমি বলবা, ঠিক আছে? এটা হচ্ছে যে আমরা শিখছি, মানে আমরা যে বাইনোমিয়াল শিখছি, এটার পরিচয়, ঠিক আছে? তাহলে দেখো, এখন এই জিনিসটা আসলে কেন বলতেছি, এই জিনিসটাকে এইভাবে কেন লিখলাম? এইভাবে লেখার একটা কারণ আছে, তুমি যদি যে কোনো একটা পদ নাও, ধরো আমি এই পদটা নিলাম, ফর এক্সাম্পল আমি এই পদটা নিলাম। আচ্ছা ভাইয়া, সাধারণ পদ কথাটার অর্থ কি? খেয়াল করো, সাধারণ জনগণ থাকে না? সাধারণ জনগণ মানে কি? সাধারণ জনগণ মানে হচ্ছে যে জনগণগুলা প্রত্যেক সরকারের, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের, বিএনপির আসলে বিএনপির, জামাত আসলে জামাতের, তারপরে হচ্ছে আর কি আসলে আর কি এর। সাধারণ জনগণ মানে হচ্ছে যে জনগণগুলা সবার, তো সাধারণ কথাটা আমরা কখন ইউজ করি? সাধারণ কথাটা ইউজ করি আমরা যখন ওইটা দিয়ে অনেক কিছু করা যায়, ওইটা দিয়ে কি করা যায়? অনেক কিছু করা যায়। তো এই সাধারণ পদ মানে হচ্ছে এমন একটা পদ বের করা, বাইনোমিয়ালের জন্য এমন একটা পদ বের করা
বের করা যেটি দিয়ে যে কোনো পদ বের করা যাবে, যেটা দিয়ে কি করা যাবে, যে কোনো পদ বের করা যাবে, যে কোনো পদ কি করা যাবে, বের করা যাবে। তাহলে সাধারণ পদ মানে হচ্ছে এমন একটা পদ বের করা যেটা দিয়ে যে কোনো পদ বের করা যাবে। এখন ভাইয়া সাধারণ পদটা কত খেয়াল করো। তুমি যখন এই পদটা নিলা, এটা কততম পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। দ্বিতীয় পদ, এই দ্বিতীয় পদকে বাইনোমিয়ালে প্রকাশ করা হয় টি দ্বারা। টি মানে হচ্ছে টার্ম, টার্ম মানে হচ্ছে পদ, টিটা আসছে হচ্ছে টার্ম থেকে, টার্ম মানে হচ্ছে পদ। যেহেতু দ্বিতীয় পদ সেজন্য এটাকে প্রকাশ করতেছে T2 দ্বারা, T2 দ্বারা। তো তুমি যখন T2 নিচ্ছ, খেয়াল করো, যখন T2 নিচ্ছ, সি এর নিচে কত যাচ্ছে, সি এর নিচে কত যাচ্ছে আমার, সি এর নিচে হচ্ছে 1, বি এর উপরে কত দেখো তো, বি এর উপরে 1, বি মানে কি, দ্বিতীয় পদ, বি মানে দ্বিতীয় পদ। তুমি যদি এই পদে আসো, এটা কত নাম্বার টার্ম, এটা হচ্ছে 3 নাম্বার টার্ম, T3। সি এর উপর কত, সি এর নিচে কত, সি এর নিচে হচ্ছে 2, বি এর উপর পাওয়ার কত, বি এর উপর পাওয়ার হচ্ছে 2, বি এর উপর পাওয়ার কত, 2। তুমি যদি এই টার্মে আসো, এটা হচ্ছে T1, এটা হচ্ছে T1। সি এর নিচে কত আছে, 0 আছে, বি এর উপরে কত আছে, বি এর উপরেও 0 আছে, বি এর উপরে কত, 0। তাহলে তুমি কি প্রথমে একটা জিনিস খেয়াল করতেছো, এখানে দ্বিতীয় পদের পাওয়ার যত, সি এর নিচে সংখ্যাটা তত, সি এর নিচে সংখ্যাটা কত, তত, বি এর উপর পাওয়ার যত, সি এর নিচে সংখ্যাটা তত। এরপর আরেকটা জিনিস, পদ সংখ্যা যত, যত নাম্বার পদ, সি এর নিচে যে থাকতেছে সে হচ্ছে পদের চেয়ে 1 কম, পদের চেয়ে কি, পদের চেয়ে 1 কম। এই যে দেখো, যখন তুমি T3-তে আসো, সি কত আছে, 2 আছে। যখন তুমি T2-তে আসো, সি কত আছে, 1-এ আছে। যখন তুমি T1-এ আসো, সি কত আছে, 0-তে আছে। সি কত আছে, 0-তে আছে, 0-তে আছে। সো আমি যদি চিন্তা করি এবার, ধরো আমি যদি এইভাবে চিন্তা করি জিনিসটা, আমার কাছে f প্লাস বি টু দ্য পাওয়ার n আছে, f প্লাস বি টু দ্য পাওয়ার কি আছে, n আছে। এটার জন্য আমি যদি সাধারণ পদ বের করি, সাধারণ পদটাকে আমি যদি এটা ধরি, আর প্লাস 1তম পদ, আর প্লাস 1তম পদকে যদি আমি সাধারণ পদ ধরি, আর প্লাস 1তম পদ, তাহলে দেখো টি আর প্লাস 1, টি আর প্লাস 1 সমান আমরা কি লিখতে পারি, এন সি, পদ সংখ্যা যত সি এর নিচে তার চেয়ে 1 কম, অর্থাৎ এনসিআর যাবে। টি আর প্লাস 1 সমান কত, এনসিআর ইন্টু বি এর উপর পাওয়ার কত, এটা সমান, তাহলে বি টু দ্য পাওয়ার আর। তাহলে এর উপর পাওয়ার কত হবে অটোমেটিক, যদি আমরা বি এর উপর পাওয়ারটা আর দিয়ে দিই, তাহলে এর উপর অটোমেটিক পাওয়ারটা এন মাইনাস আর হয়ে যাবে। কি হয়ে যাবে, এন মাইনাস আর হয়ে যাবে। তাহলে এই যে টি আর প্লাস 1 সমান এনসিআর এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর বি টু দ্য পাওয়ার আর পাচ্ছ, এটাকে বলা হয় বাইনোমিয়ালের ভাষায়, এই জিনিসটাকে বলা হয় সাধারণ পদ নির্ণয়ের ফর্মুলা। টি আর প্লাস 1 সমান এনসিআর ইন্টু এ টু দ্য পাওয়ার এন মাইনাস আর ইন্টু বি টু দ্য পাওয়ার আর, এটাকে বলবো আমরা কি, সাধারণ পদ নির্ণয়ের ফর্মুলা। ঠিক আছে, এটা খুবই সুন্দর একটা ফর্মুলা, খুবই সুন্দর। এটা হচ্ছে নাইচ, খুবই কাজের। তুমি এই ফর্মুলাটা কখন ইউজ করবা, তোমাদের বইতে যে ফর্মুলাগুলো আছে, যে ফর্মুলাগুলো তোমাদের বইতে আছে, এই ফর্মুলাগুলোর মধ্যে তুমি এটা ম্যাক্সিমাম টাইম ইউজ করবা। তোমরা শুনে থাকবা এক্স বর্জিত পথ নির্ণয়, এক্স মুক্ত পথ নির্ণয়, মধ্য পথ নির্ণয়, এই টাইপের কিছু টার্ম তোমরা শুনে থাকবা। ওইগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ করা হয়। যেমন আমি যদি একটু দেখাই দিই, আমি যদি একটু তোমাকে একটা ম্যাথ দেখাই, ধরো আমার একটা ম্যাথ ছিল, এটা কই, হ্যাঁ, এই ম্যাথটা খেয়াল করো। এখানে বলছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার টু দ্য পাওয়ার 4, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার টু দ্য পাওয়ার 4, এর বিস্তৃতির এক্স মুক্ত পথ কত, এক্স মুক্ত পথ কোনটি। সো আমাকে বলছে কি এই বিস্তৃতির এক্স মুক্ত পথ কোনটি, একটা দ্বিপদী দিয়ে দিছে। আমরা কি করব জানো, আমরা বলবো প্রথমে মনে
মনে করি আর প্লাস ওয়ানতম পদ, মনে করি আর প্লাস ওয়ানতম পদ হচ্ছে এক্স মুক্ত। এক্স মুক্ত মানে কি? তোমাকে বলতে পারে এক্স মুক্ত, তোমাকে বলতে পারে এক্স বর্জিত, অর্থাৎ ওই পদের মধ্যে এক্স বলতে কেউ নাই, ওই পদের মধ্যে কি নাই? এক্স বলতে কেউ নাই। সো ধরলাম মনে করি আর প্লাস ওয়ানতম কত? আর প্লাস ওয়ানতম পদ হচ্ছে আমাদের এক্স মুক্ত। এখন আসো তাহলে আমি যদি টি আর প্লাস ওয়ান বের করি, টি আর প্লাস ওয়ান মানে কত? এটা সমান লেখা যাবে এনসিআর। এনসিআর, এনসি মানে কত? এনের জায়গায় কত দেওয়া আছে? এনের জায়গায় দেওয়া আছে 4, তাহলে 4CR। এরপর 1/x² উপর পাওয়ার কত যাবে? 1/x² উপর পাওয়ার যাবে আর, আর x² উপর পাওয়ার কত? 4 মাইনাস আর, 4 মাইনাস কত? 4 মাইনাস আর। তাহলে এখান থেকে তুমি দেখো একটু যদি ভেঙে লিখো 4CR ইন্টু এক্স 8 মাইনাস 2R ইন্টু 1/x² কত? 1/x², যেটা সমান আমি আলটিমেটলি লিখতে পারি 4CR ইন্টু x² 8 মাইনাস 2R মাইনাস কত? মাইনাস 2R। কেমনে লিখলাম তোমরা সবাই জানো, যদি আমাদের কাছে এটা থাকে a⁻m ডিভাইডেড বাই যদি a⁻n থাকে, এটা সমান কি লেখা যায়? a⁻m মাইনাস n লেখা যায়। ও হো 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 হো, সরি এখানে হচ্ছে আমি একা তো, এখন হচ্ছে টান পড়ছিল, সরে গেছিল ওইটার জন্য। হ্যাঁ, যেটা বলতেছিলাম, সো এটা লিখতে পারি আমরা। সো দেখো আমার এক্স এর পরে এখানে পাওয়ার কত আসছে? এটা না, এক্স এর পরে পাওয়ার এটা না। এখন তোমাকে বলছে এক্স মুক্ত বা এক্স বর্জিত পদ, এক্স মুক্ত বা এক্স বর্জিত। এক্স মুক্ত মানে কি? এক্স মুক্ত মানে এক্স বলতে কেউ থাকবে না। কখন এক্স থাকবে না? যখন তুমি এই এক্স এর পরে পাওয়ারটা যখন 0 দিয়ে দিবা, x⁻0 ভ্যালুটা কত হয়ে যাবে? x⁻0 ইকুয়ালস টু 1 হয়ে যাবে না? x⁻0 ইকুয়ালস টু 1। তাহলে আমি যদি এক্স এর উপরে পাওয়ারটা 0 আনতে পারি, তাহলে এক্স মুক্ত হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারবো যদি 8 মাইনাস এখান থেকে 8 মাইনাস 4R ইকুয়ালস টু যদি 0 হয়, তার মানে এক্স মুক্ত হবে পদটা। সুতরাং এখান থেকে আমরা আর সমান কত পাবো? আর সমান পাবো 8/4, যেটা ইকুয়ালস টু 2। এখন তুমি এই আর এর ভ্যালুটা এখানে বসাই দাও। আর এর ভ্যালুটা কোথায় বসাবা? এটা 4CR ছিল, এখানে বসাও। সুতরাং আর ইকুয়ালস টু 2 বসিয়ে, আর ইকুয়ালস টু 2 বসিয়ে কত পাবা? T2 প্লাস 1 ইকুয়ালস টু 4C2 পাবা। ইকুয়ালস টু কত? 4C2। এখানে দেখো, এখানে আর এর ভ্যালু 2 বসাইলে কত আসে? আর এর ভ্যালু 2 বসাইলে এখানে তুমি পাবা x⁻0 1। তাহলে আমরা বলতে পারি আমাদের কয় নাম্বার পদ বলো তো? কয় নাম্বার পদ? 3 নাম্বার পদ। টি আর প্লাস 1 3 নাম্বার পদ হচ্ছে এক্স মুক্ত, এবং এই পদের মান কত? এই পদটা হচ্ছে 4C2। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি আমাদের হচ্ছে তৃতীয় পদ এক্স মুক্ত, এবং পদটি হচ্ছে কত? এবং পদটি সমান 4C2। পদটি হচ্ছে কত? পদটি হচ্ছে 4C2। নিচে দেখা যাচ্ছে না? আচ্ছা ওয়েট একটু, ঠিক আছে। ঠিক আছে, আজকে তোমরা একটু কষ্ট করে হচ্ছে, আজকে একটু কষ্ট হচ্ছে সবার, তোমাদের একটু কষ্ট হচ্ছে এটা বুঝতেছি। অ্যাকচুয়ালি বলছি না, ওই যে হচ্ছে আমার সব সেট আপ হচ্ছে আমি দেখে আসছি, এখানে আমি যা সেট আপ আছে ওইটা দিয়েই নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ। এরপরে আসো, আরেকটা জিনিস বাকি আছে আমাদের, জাস্ট ওইটা দেখাই দিলে আমাদের বাইনোমিয়ালটা কমপ্লিট। ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে মধ্যপদ। মধ্যপদ, এই মধ্যপদের কনসেপ্টটাতে অনেকে ভুল করে থাকো, একটু ভালো মতো দেখো, খেয়াল করো। আচ্ছা ধরো একটা জিনিস, তোমরা 5 জন বান্ধবী দাঁড়ায় আসো, 5 জন বান্ধবী এখানে আমার পাশে 5 জন বান্ধবী দাঁড়ায় আসো। না না, আমার পাশে না, আমি নাই। তোমরা 5 জন বান্ধবী এখানে দাঁড়ায় আসো। ধরো তোমরা 5 জন বান্ধবী এখানে দাঁড়ায় আসো, 5 জন। আমরা করব জয়, এই যে আমরা করব জয়। কয়জন? 1 জোড় 2 জোড় 1 জোড় 2 জোড় 3 জোড়, বেশি হয়ে গেছে। হ্যাঁ দেখো, তোমরা 5 জন বান্ধবী ধরো, 5 জন বান্ধবী ধরো এখানে দাঁড়ায় আসো।
এই 5 জন বান্ধবীর মধ্যে আমি যদি জিজ্ঞেস করি তোমার থেকে, আচ্ছা এখানে মাঝখানে কে আছে, মাঝখানে কে আছে, তুমি কি বলবা? মাঝখানে আছে হচ্ছে এ হচ্ছে আমাদের মাঝখানে। তাহলে দেখো তোমার কাছে যখন বিজোড় সংখ্যক পদ থাকতেছে, বিজোড় সংখ্যক পদ যখন থাকতেছে, বিজোড় সংখ্যক পদ, তার মানে মাঝখানে কয়জন থাকতেছে? একজন। তাহলে মধ্যপদ কয়টা? মধ্যপদ হচ্ছে একটি। মধ্যপদ কয়টি? একটি। এখন তুমি চিন্তা করো তোমার কাছে 6 জন বান্ধবী, তোমরা 6 জন বান্ধবী, 4 5 6, তোমরা 6 জন বান্ধবী। এখন যদি জিজ্ঞেস করি তোমার থেকে, আচ্ছা বলো তো এখানে মাঝখানে কয়জন আছে? তুমি কি বলতে পারবা? এক্স্যাক্টলি একজন মাঝখানে? ওটা তো বলা যাবে না। এটা নেওয়ার সময় কি নিতে হবে? এটার থেকে অর্ধেক, এটার থেকে অর্ধেক, বরাবর মাঝ বরাবর কাটবা, এর এক পার্ট, এর এক পার্ট, 2 পার্ট জোড়া লাগাই যেটা আসবে এটা হচ্ছে মাঝখান। ঠিক আছে, কিন্তু কাটা তো যাবে না। সো যখন আমার কাছে জোড় সংখ্যক পদ সংখ্যা আছে, তাহলে দেখো মাঝখানে কয়জন? তোমাকে বলতে হবে মাঝখানে কে কে আছে। মাঝখানে এই 2 জন আছে। মাঝখানে কি আছে? এই 2 জন আছে। অর্থাৎ আমার কাছে যখন জোড় সংখ্যক পদ থাকবে, জোড় সংখ্যক পদ যদি থাকে, তাহলে আমাদের মধ্যপদ কয়টা? আমাদের মধ্যপদ হচ্ছে 2টি। মধ্যপদ কয়টা? মধ্যপদ হচ্ছে 2টা। ঠিক সেম ভাবে তোমাকে কোয়েশ্চেন করতে পারে, দেখো তোমাকে কোয়েশ্চেন করতে পারে বাইনোমিয়ালের ক্ষেত্রে, তোমাকে যদি বলে a plus b to the power 7, a plus b to the power কত? 7। আরেকটা বলছে a plus b to the power 4। একটাতে দেখো n এর মান বিজোড়, একটাতে n এর মান জোড়, একটাতে n এর মান কি? জোড়। সো n এর মান যদি বিজোড় হয়, আমাদের পদ সংখ্যা কি হবে? পদ সংখ্যা জোড় হবে না? 7 + 1। n এর মান যদি জোড় হয়, পদ সংখ্যা কি হবে? বিজোড় হবে। সো যদি n এর মান বিজোড় হয়, পদ সংখ্যা কত? এখান থেকে পদ সংখ্যা ইকুয়ালস টু আমি পাবো 8। 7 + 1 = 8। সো 8 যেহেতু একটা জোড় সংখ্যা, তার মানে মধ্যপদ কয়টা পাবো? মধ্যপদ পাবো 2টি। মধ্যপদ কয়টি পাবো? 2টি পাবো। যখন n এর মানটা জোড় আছে, পদ সংখ্যা কত? পদ সংখ্যা ইকুয়ালস টু 4 + 1 = 5, যেটা একটা বিজোড় সংখ্যা। তার মানে মধ্যপদ পাবো একটি। মধ্যপদ পাবো কয়টা? মধ্যপদ পাবো আমরা জাস্ট একটা মধ্যপদ পাবো। এখন ভাই কততম পদটা মধ্যপদ হবে? কততম পদটা মধ্যপদ হবে? খেয়াল করো, তোমরা যখন 5 জন বান্ধবী দাঁড়াইছিলা, 5 জন বান্ধবী যখন দাঁড়াইছিলা, হালিমা, কালিমা, এই যে তোমরা হালিমা, লালিমা, মালিমা, তারপরে নালিমা, এরপরে হচ্ছে ডালিমা। তোমরা 5 জন বান্ধবী দাঁড়াইছো, হালিমা, নালিমা, মালিমা, নালিমা, ডালিমা। ঠিক আছে, 5 জন বান্ধবী দাঁড়াইছো তোমরা, হালিমা, নালিমা, মালিমা, নালিমা, ডালিমা। এখন তোমাকে বললাম মাঝখানে কে আছে? মাঝখানে কে আছে দেখো তো? মাঝখানে মালিমা আছে না? মাঝখানে মালিমা ও জালিমা। মাঝখানে কে আছে? মাঝখানে আছে মালিমা। সো মাঝখানে আমি যদি মালিমাকে পেতে চাই, তোমার কাছে টোটাল কয়জন আছে? তোমার কাছে টোটাল আছে 5 জন। 5 জন। মালিমা কয় নাম্বারে? মালিমা আছে 3 নাম্বারে। মালিমা আছে 3 নাম্বারে। তাহলে এই 5কে ইউজ করে যদি আমি 3কে পেতে চাই, 5কে ইউজ করে যদি 3কে পেতে চাই, তাহলে কি করতে হবে? 5কে ইউজ করে 3কে পেতে চাইলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 5 এটার সাথে 1 অ্যাড করে 2 দ্বারা ভাগ, ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 3। তাহলে দেখো, যখন আমার কাছে যখন বিজোড় সংখ্যক পদ থাকতেছে, মধ্যপদ যখন একটা পাবো, তাহলে মধ্যপদ কি হবে? মধ্যপদটা হবে টোটাল যতজন দেওয়া আছে, টোটাল যতজন দেওয়া আছে, টোটাল ওইটার সাথে এক অ্যাড করব, 2 দ্বারা ভাগ করব। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের মধ্যপদ। এটা আমাদের কি পদ? মধ্যপদ। এরপরে আসো, যখন তুমি 6 জন নিছো,
যখন তুমি 6 জন নিছো, এবার তুমি একজনকে বাড়াই দাও, হালিমা, নালিমা, মালিমা, নালিমা, তারপর হচ্ছে ডালিমা, এরপর আরেকটা দিয়ে দাও আপেলিমা, আপেলিমা। 6 জন, আমি হচ্ছে 6 জনকে দিয়ে দিলাম। 5 জনে নইছে, একজন মিস গেছে, কে? ও লালিমা, লালিমা মিস গেছে না, লালিমা, লালিমা, তারপর হচ্ছে নালিমা, ডালিমা, এরপর হচ্ছে আপেলিমা, এরপরে কে? এরপর হচ্ছে আপেলিমা, আপেলিমা। এখন দেখো, তোমাকে যখন আমি মধ্যপদ বের করতে বলছি, এখানে মধ্যপদ কে কে? মালিমা আর নালিমা হচ্ছে কে? মালিমা আর নালিমা হচ্ছে মধ্যপদ এখানে। তো এটা কয় নাম্বার? টোটাল তোমার কাছে কয়জন আছে? টোটাল আছে 6 জন, 6 জন। 3 নাম্বার জন এবং 4 নাম্বার জন হচ্ছে মধ্যপদ। 3 নাম্বার জন এবং 4 নাম্বার জন হচ্ছে মধ্যপদ। 3 নাম্বার জনকে কিভাবে পেতে পারি? এই যে 6 আছে না, 6কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 3 আসতেছে, 3 আসতেছে। এই নালিমাকে 4 নম্বর জনকে কিভাবে পেতে পারি? 6কে 2 দ্বারা ভাগ করে 1 যোগ করে দিতে পারি, 1 যোগ করে দিতে পারি। তাহলে আমরা বলবো, যখন আমার কাছে জিনিসটা জোড় সংখ্যক আছে, জিনিসটা যখন জোড় সংখ্যক আছে, তাহলে আমরা মধ্যপদ পাবো হচ্ছে দুইটা। একটা হচ্ছে টোটাল, টোটাল ডিভাইডেড বাই 2 করে, আরেকটা হচ্ছে টোটাল ডিভাইডেড বাই 2 প্লাস 1 করে, 2 প্লাস 1 করে। তাহলে দুইটা, একটা হচ্ছে কি টোটাল ডিভাইডেড বাই 2 করে, আরেকটা হচ্ছে টোটাল ডিভাইডেড বাই 2 প্লাস 1 করে। ঠিক আছে, এভাবে আমরা পাবো, এভাবে আমরা পাবো। সো আমি যদি জিনিসটা একটু লিখে দিই তোমাদের, তাহলে দেখো, যখন তোমার কাছে বিজোড় থাকবে, যখন বিজোড় থাকবে তখন মধ্যপদ কোনটা? তখন মধ্যপদ হবে, মধ্যপদ ইকুয়ালস টু টোটাল প্লাস 1 ডিভাইডেড বাই 2। যখন তোমার কাছে জোড় থাকবে তখন মধ্যপদ কত? তখন মধ্যপদ হচ্ছে আমাদের টোটাল ডিভাইডেড বাই 2 এবং টোটাল ডিভাইডেড বাই 2 প্লাস 1, টোটাল ডিভাইডেড বাই 2 প্লাস 1। এগুলো হচ্ছে যখন জোড় থাকবে। এবার আসো মধ্যপদ থেকে কিভাবে কোয়েশ্চেন হয়। আচ্ছা, একটু লেট হয়ে যাচ্ছে না, সমস্যা না, আমি শেষ করে দিচ্ছি। একটু পরে হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্টের পরে হচ্ছে আমি শেষ করে দিব। খেয়াল করো মধ্যপদে কিভাবে কোয়েশ্চেনগুলো হবে। ধরো তোমাকে যদি আমি বলি 1 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 5, 1 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 5 এর মধ্যপদ তুমি বের করো। 1 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 5 এর কি করো? 1 প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 5 এর মধ্যপদ বের করো। তাহলে প্রথমে তুমি দেখবা পাওয়ারটা কি আছে, 5 আছে। যদি 5 থাকে তুমি প্রথমে পদ সংখ্যাটা বের করবা। পদ সংখ্যা ইকুয়ালস টু কত? 5 প্লাস 1 ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 6। তো 6 যেহেতু জোড় সংখ্যা, সুতরাং আমরা বলবো মধ্যপদ হবে, সুতরাং মধ্যপদ হবে কততম পদ? একটা হচ্ছে 6/2 তম পদ, আর একটা আসবে 6/2 প্লাস 1 তম পদ, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ পদ। তৃতীয় এবং চতুর্থ পদ হবে কি পদ? মধ্যপদ। তাহলে আমি যদি তৃতীয় পদ বের করি, দেখো 3 নম্বর পদ যখন বের করবো T3, T3 কে আমরা কিভাবে লিখবো? T2 প্লাস 1 লিখবো। T3 যখন বের করতেছি তাহলে 5C2 1 টু দ্য পাওয়ার 3 y টু দ্য পাওয়ার কত? y স্কোয়ার। এটা হচ্ছে 3 নাম্বার পদ। এরপর যখন 4 নাম্বার পদ বের করবো T3 প্লাস 1 ইকুয়ালস টু কত? 5C3 1 স্কোয়ার y টু দ্য পাওয়ার কত? y টু দ্য পাওয়ার কিউব। তাহলে আমাদের মধ্যপদগুলো হচ্ছে এই দুইটা, আমাদের মধ্যপদ হচ্ছে এই দুইটা। মধ্যপদ থেকে আমাদের এইভাবে কোয়েশ্চেনগুলো আসে। ঠিক আছে, সো আমি তোমাকে ট্রাই করছি মোটামুটি বাইনোমিয়াল থেকে যতগুলা কেস পসিবল সবগুলা কেস আমি তোমাকে দেখাইছি মোটামুটি। আর কিছু ম্যাথ বাকি আছে যেগুলো কঠিন, মানে কঠিন বলতে একটু বড়, ওই বড় ম্যাথগুলো তোমাদের এই ইয়াতে আসবে না, ভর্তি পরীক্ষায় আসবে না। যেগুলো দেখাইছি এগুলো একটু ভালো মতো দেখো, তাহলে ইনশাল্লাহ তুমি পারবা। ঠিক আছে, সবাই ক্লাসগুলো একটু ভালো মতো করিও, রেগুলার ক্লাস করবা। নেক্সট কেমিস্ট্রি ক্লাস আছে, ওইটাও করো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে যাই, টাটা।